হ্যালো ফিউচার অবজেক্টস, আমি তোমাদের উজ্জ্বল স্যার। অনেক দিন পর আজকে তোমাদের সামনে ভিডিও নিয়ে, কিন্তু তার আগে একটু বলে রাখি, আমি কিন্তু পরপর লাইভ করে গেছি, কারণ কি অ্যাট প্রেজেন্ট আমার লাইভ ক্লাসেসগুলো তোমরা দেখতে পারো অ্যাবাউট অ্যানিমাল কিংডম, ক্লাস 12-এর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, কিছুটা বায়োটেকনোলজির পার্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এগুলো আমি দিয়েছি আমার লাইভ ক্লাসে। আমি তোমাদের বলবো, সাজেস্ট করব তোমরা ভিজিট করো, লাইভ ক্লাসগুলো দেখো, দেখে তুমি ওগুলো নোটস বানিয়ে রাখতে পারো। কমপ্লিট অ্যানিমাল কিংডমের প্রায় 10টা মতন আমাদের লাইভ ক্লাস চলেছে, প্রায় 15 থেকে 16 ঘন্টার ক্লাসেস হয়েছে। একবার পরপর করে পার্ট 1 পার্ট 2 করে দেখে নিও। আজকে যে ভিডিওটা আমি করতে এসেছি অনেকদিন পরে, তার নাম সেল দ্য ইউনিট অফ লাইফ। আমাকে নতুন করে বলার কিছু নেই তোমাদেরকে যে এই চ্যাপ্টারটা সেল দ্য ইউনিট অফ লাইফ তুমি যদি একটু ভালো করে লাস্ট 10 ইয়ার্সের পেপার দেখো, মিনিমাম 5টা কোশ্চেন্স তোমার সেল দ্য ইউনিট অফ লাইফ থেকে আসে। তো সেই রকম একটা চ্যাপ্টার নিয়ে আজকে ইন্ট্রোডাকশন দেব আমি, কারণ এই চ্যাপ্টারটাকে আমরা অনেক ব্রেকআপ করব, অনেকগুলো ভাগে ভাগ করব, এবং প্রত্যেকটা সেল অর্গানালিজ আমরা আলাদা আলাদা ভিডিও বানাবো ওর জন্যে। কিন্তু আজকে ইন্ট্রোডাকশন ক্লাসটা একটুখানি হয়তো বড় হবে। আমরা বেসিক আলোচনা করব অ্যাবাউট সেল দ্য ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টারে। তো চলো স্টার্ট করে নাও আজকের টপিক, সেল দ্য ইউনিট অফ লাইফ ইন্ট্রোডাকশন পার্ট। নিজের সামনে খাতা পেন নিয়ে বসে থাকো, নোটসগুলো খুব ভালো করে লিখবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে অনেক কোশ্চেন্স পাঠাবো, তোমরা কোশ্চেন্সগুলো দেখার পরে সেগুলো কমেন্ট করো। ফাইন, কোথাও প্রবলেম হলে কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি আমার টাইম বুঝে তোমাদেরকে আমি কমেন্টে রেসপন্ড করবো। ওকে, সো লেট আস স্টার্ট উইথ দ্য টপিক কল্ড দ্য সেল দ্য ইউনিট অফ লাইফ। সো সেল দ্য ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করতে চলেছি। ফার্স্ট, যখনই আমরা দ্য টপিক সেল যখনই আমরা বলবো, তাহলে সেলের পড়াশোনাকে কি বলা হয় সেটা দিয়ে স্টার্ট করবো। দ্য স্টাডি অফ সেল ইজ কল্ড সাইটোলজি। তাহলে সেলের পড়াশোনাকে বলা হয় সাইটোলজি। নাও এই সাইটো টার্মটা কার থেকে এসছে? গ্রিকে একটা গ্রিক ওয়ার্ড, তার নাম ছিল সেলা। কি ছিল? গ্রিক ওয়ার্ড তার নাম সেলা। আর এই সেলা টার্মটা গ্রিক ওয়ার্ড, আর এই গ্রিক ওয়ার্ড থেকে সেল নামটা এসছে। সেলা টার্মটার মানেটা কি? সেলা টার্ম মানে হচ্ছে হলো স্পেস। গ্রিক ভাষায় এই সেলা টার্মটাকে বলা হয় হলো স্পেস, ফাঁপা জায়গা। তো আমরা যখনই আমাদের মাথায় আসে, তখনই আমরা জানি, অনেক ছোটবেলা থেকে তোমরা পড়ে এসছো রবার্ট হুকের কথা, নতুন করে বলার কিছু নেই। সো হু ইজ দ্য পার্সন যে প্রথম একটা নন লিভিং সেল দেখেছিল কর্ক সেলসের মধ্যে, আর তার নাম হচ্ছে রবার্ট হুক। So Robert Hooke in the year 1665 উনি কর্ক সেলস থেকে এই নন লিভিং কর্ক সেলস তো নন লিভিং সেলসে থেকে বের করেছিল, এই ডিসকভার করেছিল রবার্ট হুক ফ্রম দ্য কর্ক সেলস, অ্যান্ড উইচ ইজ নন লিভিং, যেটা কিনা নন লিভিং। কিন্তু 1674-এ অ্যান্টন ভ্যান লিওনহাক উনি প্রথম লিভিং সেল দেখেছিলেন। সো হোয়াট ইজ হিজ নেম? উনি ছিলেন অ্যান্টন ভ্যান লিওনহাক। উনি প্রথম লিভিং সেলস দেখেছিলেন, আর ওই লিভিং সেলসের উনি নাম দিয়েছিলেন কি? উনি নাম দিয়েছিলেন অ্যানিমালকিউলস। অ্যান্ড উনি দেখেছিলেন কোন ইয়ারে? 1674। সেল এই যখন পড়াশোনাটা কি, দ্য ব্রাঞ্চ অফ স্টাডি অফ সেল কে কি বলা হয়? সাইটোলজি। কি বলা হয়? সাইটোলজি। সো হু ইজ দ্য ফাদার অফ মডার্ন সাইটোলজি? Who is called as the father of modern cytology? The father of modern cytology
হচ্ছে Swanson. And who is called as the father of Indian cytology? কাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি? উনি হচ্ছেন A.K. শর্মা। তো সেল যখনই আমরা বলবো তখন আমরা জানি যে কটা লিভিং অর্গানিজমস আছে যাদের সম্বন্ধেই আমরা জানি, সেটা একদম ইউনিসেলুলার প্রোক্যারিওটস থেকে নিয়ে ইউনিসেলুলার ইউক্যারিওটস, মাল্টিসেলুলার হেটারোট্রফিক দ্যাট ইজ স্যাপ্রোফাইটিক ফাঙ্গাস থেকে নিয়ে প্ল্যান্টি যারা মাল্টিসেলুলার ইউক্যারিওটস আর যাদের মোড অফ নিউট্রিশন হচ্ছে অটোট্রফস, কিংডম অ্যানিম্যালিয়া যারা মাল্টিসেলুলার ইউক্যারিওট সঙ্গে হেটারোট্রফস, ওই ইউনিসেলুলার অর্গানিজম থেকে নিয়ে মাল্টিসেলুলার বড় বড় অর্গানিজমের ইউনিটটা কি? ইউনিটটা হচ্ছে সেল। তাহলে সেল যখনই আমরা বলি সেটা ইউনিসেলুলার হলে একটা সেলকে পারফর্ম করতে হয় সবকটা ফাংশনস। তাহলে ডেফিনেটলি ওই সেলের মধ্যে এমন কেউ থাকবে যে ডিফারেন্ট কাজ করবে। কেউ রেসপিরেশনে হেল্প করবে, সেটাকে মাইটোকন্ড্রিয়া। কেউ রান্না করতে পারে যদি অটোট্রফস হয়। তারা কারা? প্লাস্টিড, স্পেশালি ক্লোরোপ্লাস্ট, যারা ফটোসিনথেসিস করতে পারবে। কিছু ওই সেলের মধ্যেই কিছু সেল অর্গানেলিজ আছে যারা ফুডটাকে স্টোর করবে, কারণ ওটা একটা ইউনিসেলুলার, একটাই সেল আছে। তাহলে একটাই সেল যদি সবকটা পারফর্ম করে, সবকটা ফাংশনস পারফর্ম করে, তার মানে এদের মধ্যে কি নেই? এদের মধ্যে একটা সেল যেহেতু সবকটা ফাংশনস করছে, এই ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার সেলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে ডিভিশন অফ লেবার আছে, ওরা কাজটাকে ভাগ করে নেয়। তাহলে যদি আমরা সেল টাইপসের কথায় যাই, তাহলে সেল টাইপস দু রকম ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, একটা ইউনিসেলুলার হতে পারে, একটা মাল্টিসেলুলার হতে পারে। ইউনিসেলুলার অর্গানিজমের যদি ওরা সঙ্গে প্রোক্যারিওট হয়, নিশ্চয়ই আমরা জানি হোয়াট ইজ কল্ড প্রোক্যারিওট। তাহলে প্রোক্যারিওটটা হচ্ছে যাদের মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলিজ নেই। আমরা এটা আগেই পড়েছি আন্ডার কিংডম মনেরা। তোমরা না দেখলে একবার ভিডিওটা দেখে নিও। মনেরা আমরা ব্লু গ্রিন অ্যালগির আলাদা ভিডিও করেছি, মনেরার দুটো পার্ট আছে, পার্ট 1 পার্ট 2, একবার দেখে নিও। সো আমরা ওটা ব্যাকটেরিয়ার মধ্যে পড়েছিলাম। আমরা জানি যে ওদের নিউক্লিয়েড আছে, আমরা ওদেরকে নিউক্লিয়াস বলতে পারি না, বিকজ ওয়েল মেমব্রেন বাউন্ড নয়, নিউক্লিয়ার মেমব্রেন নেই। সাইটোপ্লাজমের মধ্যে ওরা একটা ডেন্স পার্টিকেল ওরা থাকে। তো এইবার এই প্রোক্যারিওটিক সেল আর এদিকে কি আছে? ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটস কাদের বলি? যাদের ট্রু নিউক্লিয়াস আছে, যাদের নিউক্লিয়াসটার চারিপাশে নিউক্লিয়ার মেমব্রেন বাউন্ড, সঙ্গে আর কি আছে? প্রত্যেকটা সেল অর্গানেলির মধ্যে মেমব্রেন বাউন্ড আছে। এটা হচ্ছে ইউক্যারিওটস। যেমন ইউক্যারিওটিক ইউনিসেলুলার ইউক্যারিওট স্টার্ট করেছি আমরা কোথা থেকে? কোন কিংডম থেকে? কিংডম প্রোটিস্টা থেকে। ঠিক সেই রকম যখনই আমরা সেলের কথা বলবো, সেলের টাইপসের কথা বললাম, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, কিন্তু সেলের সাইজ ডিফার করে। অনেকগুলো সেলের সাইজ আছে, কিন্তু সেলের সাইজটা আমরা জানি যে ওদের সাইজ অফ সেল এটা ডিফার করে বিটুইন 0.1 মাইক্রোমিটার টু 30 মাইক্রোমিটার, ইভেন এর থেকেও বড় হতে পারে। তো এই সেলের সাইজগুলো আমরা যদি দেখি, ডিফারেন্ট সাইজ আছে। আমরা নিশ্চয়ই এনসিইআরটি-তে পড়বো PPLO, দ্যাট ইজ ওয়ান অফ দ্য টাইপ অফ মাইকোপ্লাজমা। PPLO মানে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, আর এই প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমের এর সাইজটা ভীষণ ছোট, একে বলা হয় দ্য স্মলেস্ট সেল। এর মাইক্রোমিটারস অনেক ছোট, এদের সাইজটা 0.1 মাইক্রোমিটারের কাছাকাছি। যদি আমরা দেখি এর সঙ্গে যখন PPLO প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, মাইকোপ্লাজমা
প্লাজমা গ্যালিসেপ্টিকাম, এর সাইজটা কাছাকাছি 0.3 মাইক্রোমিটার। ফাইন, এনসিআরটি তে দেখে নেবো 0.3 মাইক্রোমিটার মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এবার এদের ঠিক পিপিএলওর পরে যদি আমরা একটুখানি দেখি আমাদের যে আরবিসিটা আছে, দিস ইজ আওয়ার আরবিসি, মানে রেড ব্লাড কর্পাসেলস। এই রেড ব্লাড কর্পাসেলস এর এই যে ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটারটা প্রায় 7 মাইক্রোমিটার। তাহলে 7 মাইক্রোমিটার কোথায় আর কোথায় 0.3 মাইক্রোমিটার? নর্মালি ব্যাকটেরিয়া সাইজ রেঞ্জ করে 3 to 5 মাইক্রোমিটারের, তো এই নর্মাল। তো এইবার তার থেকেও ছোট হচ্ছে পিপিএলও লাইক অর্গানিজমস। সেল টাইপস এর মধ্যে বলছি আমরা, সেল সাইজের মধ্যে বলছি আমরা। এইবার এই সেল সাইজের কয়েকটা আমরা জানি যে লার্জেস্ট সেলটা কে? লার্জেস্ট সেলটা হচ্ছে এগ অফ অস্ট্রিচ। অস্ট্রিচের সায়েন্টিফিক নেম আমাকে জাস্ট কমেন্ট করতে হবে। আমরা এনিম্যাল কিংডমে পড়েছি অস্ট্রিচের সায়েন্টিফিক নেম। আর এই অস্ট্রিচটা কোন অর্ডার থেকে আসে? ক্লাস এভিস এর আন্ডারে অনেকগুলো অর্ডার পড়িয়েছি, কোন অর্ডার থেকে বিলং করে এই অস্ট্রিচের একটা কি? এটা লার্জেস্ট সেল, তাই না? তো এইবার আমরা একটুখানি ডিফারেন্ট সেল টাইপস এর মধ্যে যদি একটু যাই, ডিফারেন্ট সেল টাইপস এর মধ্যে একটু যাই। হোয়াট আর দ্য ডিফারেন্ট সেল টাইপস? এটা হচ্ছে অস্ট্রিচের এগ। কম্পেয়ার করা হয়েছে অন্য অনেকগুলো এগের সাথে। অস্ট্রিচের এগ হচ্ছে সাইজটা এত বড়। সো দিস ইজ দ্য লার্জেস্ট সেল। ঠিক তারপর যদি একটা সেল সাইজের মধ্যে যদি কম্পেয়ার করা যায়, এই যদি একটা কম্প্যারিজনে দেখা যায়, রেড ব্লাড কর্পাসেলস প্রায় 8 মাইক্রোমিটারের কাছাকাছি, 8 মাইক্রোমিটারের কাছাকাছি, যেখানে হিউম্যান সেল রেঞ্জ করে বিটুইন 10 মাইক্রোমিটার টু 100 মাইক্রোমিটার। আরবিসি 8 মাইক্রোমিটার। আমি একটু বললাম কি ডায়ামিটারটা কত? 7 মাইক্রোমিটার। একটা ব্যাকটেরিয়া 0.5 থেকে 5 মাইক্রোমিটার অব্দি রেঞ্জ করতে পারে। একটা ব্যাকটেরিয়া 0.5 থেকে 5 মাইক্রোমিটার অব্দি রেঞ্জ করতে পারে। যদি একটু ভালো করে দেখো, এর অনেকগুলো ফ্ল্যাজেলা আছে, চারিপাশে ফ্ল্যাজেলা দেখা যাচ্ছে। একটু কমেন্ট করো আমাকে, আ ব্যাকটেরিয়া হ্যাভিং ফ্ল্যাজেলা এভরিওয়্যার থ্রুআউট দ্য বডি, এরকম ব্যাকটেরিয়াকে কি ধরনের ব্যাকটেরিয়া বলা হয়? যদি একটা ব্যাকটেরিয়ার বডির চারিপাশে যদি ফ্ল্যাজেলা থাকে, তাহলে এই রকম ব্যাকটেরিয়াকে কি ব্যাকটেরিয়া বলা হয়? আর তার এক্সাম্পল কি? কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, এই ছিল ব্যাকটেরিয়া 1 মাইক্রোমিটার, তার মানে 0.5 থেকে 5 মাইক্রোমিটারের মধ্যে রেঞ্জ করছে এটা। এবার তার তলায়, মাইক্রোমিটারের তলায় হচ্ছে ন্যানোমিটার। ন্যানোমিটারের মধ্যে এসে গেছে ভাইরাস 100 থেকে 800 ন্যানোমিটারের মধ্যে রেঞ্জ করছে। ব্যাকটেরিওফাজ 20 থেকে 200 ন্যানোমিটারের মধ্যে রেঞ্জ করছে। যদি মাইটোকন্ড্রিয়ার সাইজ দেখি, তাহলে 0.6 থেকে 0.8 মাইক্রোমিটারের মধ্যে রেঞ্জ করে। আর মাইটোকন্ড্রিয়া এমন একটা সেল অর্গানেলি যার কিনা ডাবল মেমব্রেন বাউন্ড, এদের ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি। কমেন্ট করো আমাকে কমেন্ট সেকশনে, মাইটোকন্ড্রিয়া ছাড়া আর একটা সেল অর্গানেলি ডাবল মেমব্রেন বাউন্ড আছে। কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন। মাইটোকন্ড্রিয়া ছাড়া কোন সেল অর্গানেলি মধ্যে ডাবল মেমব্রেন বাউন্ড আছে? ওকে, নাও এই ডিএনএ সাইজটা ক্লোজ টু 1 ন্যানোমিটার টু 10 ন্যানোমিটারের মধ্যে রেঞ্জ করে। তাহলে কতটা স্মল স্ট্রাকচার ডিএনএ ইজ। আর এটা অ্যাডামস দিয়েছে 0.1 ন্যানোমিটার টু 0.1 to 5 আংস্ট্রম এর মধ্যে রেঞ্জ করে হচ্ছে একটা অ্যাটমিক মলিকিউলের। তো দিস আর দ্য ডিফারেন্ট সাইজ অফ দ্য সেলস। এত ভ্যারাইটি সাইজ আছে। এবার চলো শেপটা দেখে নিই, শেপ অফ দ্য ডিফারেন্ট সেলস। আমরা জানি লিফে, পাতায় 2 রকমের মেসোফিল সেলস থাকে, একটা প্যালিসেড প্যারেনকাইমা, একটা স্পঞ্জি প্যারেনকাইমা। ঠিক এরকমের যদি পাতা হয়,
এটা পাতার, এটা হচ্ছে অ্যাডাক্সিয়াল আর এটা হচ্ছে অ্যাবাক্সিয়াল সারফেস, তাই না? এটা ওপরের দিকে বলা হয় অ্যাডাক্সিয়াল এপিডার্মিস, আর নিচের দিকে বলা হয় অ্যাবাক্সিয়াল এপিডার্মিস। এবার এই অ্যাবাক্সিয়াল রিজিয়নে লোয়ার পার্টেই থাকে স্টোমাটা। কি থাকে? স্টোমাটা। ঠিক এই স্টোমাটা, এটা ওপেনিং, এটা স্টোমাটা, এটা ওপেনিং, আর ঠিক তার কাছে এরকম গোল গোল সেলস আছে, তাকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা। একটু আমাকে কমেন্ট করতে পারবে স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে এরা কারা? এই স্পঞ্জি প্যারেনকাইমার সেলস যেটা অনেকটাই দেখতে অনেকটাই এরকম ইররেগুলার শেপের বা ওভাল শেপের, তাদের মধ্যে গ্রিন কালারগুলো কি সেল অনলি হতে পারে? সঙ্গে 8টা সেল সাইজ আছে, 8টা সেল শেপ আছে যেটা একটুখানি এলংগেটেড। এই সেলের নাম হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। কি নাম? প্যালিসেড প্যারেনকাইমা। তাহলে একই পাতার মধ্যে দু রকমের সেল শেপ দেখছি আমরা, একটা এলংগেটেড, একটা অনেকটা ওভাল বা একটু পলিগোনাল। তাহলে ভ্যারাইটি অফ শেপ আছে, প্রত্যেকজনের আলাদা ফাংশনস আছে। চলো নেক্সট একটা দেখে নিই। এটা ছিল লিফের মধ্যে, ধরো একটা ডাইকট লিফ। কেন ডাইকট লিফ? একটু কমেন্ট করবে মোনোকট লিফ কেন বললাম না? কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন why we are not considering this particular structure as of the dicot leaf. কেন monocot leaf বললাম না? What is the difference between dicot leaf and monocot leaf? Okay, comment me in the comment section. চলো একটু দেখে নাও। এটা হচ্ছে জাইলাম ট্রাকিডস। কি এটা? জাইলাম ট্রাকিডস, আর ওদিকে জাইলাম ভেসেলস। জাইলাম ট্রাকিডস এর এই যে জাইলাম ট্রাকিডস, এরা কেমন হয়? সেলস গুলো লম্বা হয়, লং থিনার এন্ডস, ট্যাপারিং এন্ড। নিচের দিকে হয় পাতলা সরু, নিচের দিকে হয় এই যে সরু, নিচের দিকে সরু। In many non-flowering plants, the only cell type in xylem. কিছু নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, কোন প্ল্যান্টে শুধু জাইলাম ট্রাকিডস থাকে? আমরা প্ল্যান্ট যখন পড়েছি তখন আমরা পড়েছি দু রকম ভাবে আমরা কিংডম প্ল্যান্টটিকে ক্লাসিফাই করতে পারি। একটা ক্রিপ্টোগ্যামাস ফ্লাওয়ার, একটা ক্রিপ্টোগ্যামাস প্ল্যান্টস, আর একটা ফেরোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস মানে হিডেন সিডস। আর এই ক্রিপ্টোগ্যামাসের মধ্যে 3 রকম ভাবে আমরা ক্লাসিফাই করেছিলাম। কি? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। ফার্স্ট ভ্যাসকুলার প্ল্যান্ট ছিল কি? টেরিডোফাইটা। তাহলে জাইলাম ভেসেলস, জাইলাম ট্রাকিডস প্রথমে পাওয়া গেছিল কার মধ্যে? কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন। প্রথমে পাওয়া গেছিল কার মধ্যে? কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন। জাইলাম ভেসেলস, দে আর ওয়াইডার। জাইলাম ভেসেলস গুলো ওয়াইড হয়, জয়েন্ট অ্যাট পারফোরেশন প্লেট। এগুলো হচ্ছে পারফোরেশন প্লেট। এখানে ফুটো আছে, এটা পারফোরেশন প্লেট। দুটো সেলের মাঝখানে, এই মাঝখানে হচ্ছে এটা পারফোরেশন প্লেট। এটা হচ্ছে জাইলাম ভেসেলস। তাহলে জাইলাম ভেসেলস আর জাইলাম ট্রাকিডস এর মধ্যে ডিফারেন্স কি হলো? দুটোই কিন্তু জাইলাম সেলস, কিন্তু শেপ পাল্টে গেল। আর শেপ পাল্টালে ওদের ফাংশনটাও পাল্টাবে। তো জাইলাম ট্রাকিডস ওদের ট্যাপারিং এন্ডস আছে, নিচের দিকে এন্ডের দিকে চ্যাপটা হয়ে গেছে, যেটা কিনা দেখা যাচ্ছে না ইন জাইলাম ভেসেলস। ওদের কিন্তু চওড়া। এটা ছিল জাইলাম ভেসেলস এর সম্বন্ধে। এইবার আরো দুটো জাইলাম কি আছে? জাইলাম প্যারেনকাইমা যেটা লিভিং, আর জাইলাম ফাইবার্স ওটা ডেড। তাহলে জাইলাম ট্রাকিডস ডেড, জাইলাম ভেসেলস ডেড, জাইলাম ফাইবার্স ডেড, অনলি লিভিং হচ্ছে জাইলাম প্যারেনকাইমা। ডেফিনেটলি ওদের শেপটাও ডিফারেন্ট হবে। এটা কি? এটা হচ্ছে একটা নিউরন, দ্য ইউনিট অফ নার্ভাস সিস্টেম। আর আমরা একে বলি দ্য লংগেস্ট সেল। এটা একটা ইউনিসেলুলার, বাট ইট ইজ কল্ড অ্যাজ দ্য লংগেস্ট সেল। এই সেলের আমরা জানি এটা সেল বডি বা সোমা বলা হয়। এটা হচ্ছে অ্যাক্সন, আর এটা হচ্ছে লাস্টে ওর অ্যাক্সন টার্মিনালস। এটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট সেলস। অলিগোডেন্ড্রোসাইট সেলস হচ্ছে সাপোর্টিং সেলস। আমরা এগুলো পড়বো। আরো এরকম অনেক সেলস আছে, তার নাম হচ্ছে গ্লায়াল সেলস, যেটা কিনা সাপোর্টিং সেলস। সঙ্গে অ্যাস্ট্রোসাইটস বলে সেলস পাবো আমরা, অ্যাস্ট্রোসাইটস বলে একটা সেলস পাবো, তারাও হচ্ছে গ্লায়াল সেলস বা সাপোর্টিং সেলস। যাই হোক, এটা হচ্ছে দ্য লংগেস্ট সেল। এর লংগেস্ট সেল এর কাজ কি? এর কাজ হচ্ছে যে কোনো উত্তেজনা, যে কোনো স্টিমুলাসটাকে রিসিভ করা and to pass it on to the next neuron through their axon terminals. তাহলে এটা ছিল the longest cell called neuron.
এটা কি কানেকটিভ টিস্যু রয়েছে নিচে, কানেকটিভ টিস্যু এর তলায়, এখানে আছে বেসমেন্ট মেমব্রেন। যখনই আমরা বেসমেন্ট মেমব্রেনের কথা বলি তাহলে আমাকে বলো বেসমেন্ট মেমব্রেন উপরে রেস্ট করে কারা? বেসমেন্ট মেমব্রেনের উপরে রেস্ট করে হচ্ছে এপিথেলিয়াল টিস্যুস। এপিথেলিয়াল টিস্যুস রেস্টস আপন বেসমেন্ট মেমব্রেন। আর এই এপিথেলিয়াল টিস্যুর দুটো লেয়ার আছে। কানেকটিভ লেয়ার এক রকমের সিক্রিশন করে বেসমেন্ট মেমব্রেন তৈরি করে, এপিথেলিয়াল টিস্যু নিচের দিকে একটা সিক্রিশন করে। আমরা আরো ডেপথে পড়বো যখন কানেকটিভ টিস্যু পড়বো বা এপিথেলিয়াল টিস্যু পড়বো। ফাইন, মেসেনকাইমাল লেয়ার, এটা হচ্ছে মেসেনকাইমাল। আসেলুলার, বেসমেন্ট মেমব্রেনটা কোনো সেল নেই, দে আর আসেলুলার, দে আর আসেলুলার। তো দুটো পোর্শন আছে, তার মানে বেসমেন্ট মেমব্রেনটা কার পোর্শন? আমরা কি বলতে পারি এপিথেলিয়াল টিস্যুর পোর্শন কি বেসমেন্ট মেমব্রেন, না কানেকটিভ টিস্যুর পোর্শনটা বেসমেন্ট মেমব্রেন? বেসমেন্ট মেমব্রেন ইজ আ কমন লেয়ার অফ বোথ epithelial and connective tissues। এবার দেখো এর উপরে বেসমেন্ট মেমব্রেনের উপরে লম্বা লম্বা সেলস দেখতে পাচ্ছ, যাদের লম্বা লম্বা সেলস তারা নিশ্চয়ই কলামনার, কিন্তু তার উপরে সিলিয়া আছে, তার মানে এরা হয়ে গেল। তাহলে লম্বা লম্বা সেলস হলে কি বলতাম? কলামনার সেলস। আর যখন সিলিয়া আছে তার উপরে, তাহলে আমি কি বলবো? এর নামটা সিলিয়েটেড এপিথেলিয়াল সেলস। সিলিয়েটেড এপিথেলিয়াল সেলস। ডেফিনেটলি দুজনের ফাংশনস আলাদা। তাহলে শেপের উপরে ডিপেন্ড করে ওদের ফাংশনসটা ডিফার করে যাচ্ছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর এক রকমের এপিথেলিয়াল টিস্যু আছে যেটা আমরা জানি, সেটা হচ্ছে ব্রড অ্যান্ড ফ্ল্যাট সেলস। যেন চ্যাপ্টা হয়ে গেছে সেলটা। এই যদি একটা সেল থাকে আর তার উপর যদি হাতুড়ি দিয়ে মারা যায়, তাহলে সেলটা কি হয়ে যাবে? সেলটা ব্রড অ্যান্ড ফ্ল্যাট হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। দ্য সেল ইজ গোইং টু বিকাম থিন। আর এরকম থিন এপিথেলিয়াল টিস্যুকে বলা হয় স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে যদি থিন হয়, চান্সেস অফ তার তলায় কি আছে জানো? কোনো এপিথেলিয়াল টিস্যু আমরা ভাবতেই পারবো না উইদাউট এপিথেলিয়াল, উইদাউট বেসমেন্ট মেমব্রেন। যদি এরকম হয় স্কোয়ামাস এপিথেলিয়াম, পাতলা হয়, থিন হয়, তাহলে ডেফিনেটলি ও ডিফিউশনে হেল্প করবে। ডিফিউশনটা কোথায় ভালোভাবে হবে? পাতলা মেমব্রেন দিয়ে না মোটা মেমব্রেন দিয়ে? পাতলা যত হবে তত ডিফিউশন হওয়ার চান্স, ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু ইটস লোয়ার কনসেন্ট্রেশন মুভমেন্টের চান্স বাড়বে না কমবে? বাড়বে। তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াম যেখানে থাকবে সেখানে আবার ডিউ টু দ্য সেল সাইজ অ্যান্ড শেপ আবার ওর ফাংশনসের সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ডেফিনেটলি ও হেল্প করে কিসে? ডিফিউশনে হেল্প করে। তার মানে এই নিশ্চয়ই কোথায় আছে? স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় আছে? অ্যালভিওলিতে আছে। অ্যালভিওলি অফ লাংস, ইট কন্টেইনস স্কোয়ামাস এপিথেলিয়াম। আবার যদি ভাবি এই স্কোয়ামাস এপিথেলিয়াম যদি পাতলা হয়, and if this is the alveoli, and alveoli আমরা জানি is lined by blood vessels, is lined by blood vessels, এরকম blood vessel দিয়ে পুরো ঢাকা। তাহলে alveoli একটা এয়ার কন্ডাক্টিং সোর্স, একটা এয়ার কন্ডাক্টিং স্পেস। তাহলে অক্সিজেন ঢুকলো, আর ব্লাড ভেসেলের মধ্যে রয়েছে আরবিসি, আরবিসির মধ্যে রয়েছে হিমোগ্লোবিন। অক্সিজেনটাকে ডিফিউজ করতে হবে কোথায়? হিমোগ্লোবিনের মধ্যে যেতে হবে। Hb plus O2 is going to make HbO2, that is অক্সিহিমোগ্লোবিন তৈরি করবে। কিন্তু অক্সিজেনকে যদি পাস করতে হয় from alveoli to the blood vessels, তাকে কোন মেমব্রেনটাকে পাস করতে হবে? অ্যালভিওলি দিয়ে। অ্যালভিওলিতে আছে কি? অ্যালভিওলিতে আছে স্কোয়ামাস এপিথেলিয়াম, ব্রড অ্যান্ড ফ্ল্যাট সেলস আছে, ব্রড অ্যান্ড ফ্ল্যাট সেলস আছে। তাহলে এই ওটুকে স্কোয়ামাস এপিথেলিয়াম ভেতরে পাস করতে হবে। আবার ব্লাড ভেসেলের মধ্যে কে আছে? ব্লাড ভেসেলের ভেতরের লেয়ারেও কে আছে? স্কোয়ামাস এপিথেলিয়াম আছে। তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াম চ্যাপ্টা বলেই তো O2 অক্সিজেন আরবিসির মধ্যে ঢুকতে পারবে। তাহলে if we think about the place where or the position of the squamous epithelium, সঙ্গে সঙ্গে what should come in our mind is definitely diffusion ওখানে হচ্ছে, ওখানে ফিল্ট্রেশন হচ্ছে। ফিল্ট্রেশনটা কোথায় হয়? আমাদের বডির নেফ্রনে। নেফ্রনের ওই স্ট্রাকচারের নাম কি? নেফ্রনের এই স্ট্রাকচারের নামটা কি জানো? বোম্যানস ক্যাপসুল। তাহলে বোম্যানস ক্যাপসুলেও এরকম স্কোয়ামাস এপিথেলিয়াম রয়েছে যেখানে ফিল্ট্রেশন হয়, যদিও এর আঙুলের মতো স্ট্রাকচার রয়েছে যা কল অ্যাট পোডোসাইট সেলস। কি বলা হয়? পোডোসাইট সেলস। এরাও কিন্তু স্কোয়ামাস এপিথেলিয়াম। আর স্কোয়ামাস এপিথেলিয়ামের ফাংশন হচ্ছে अगेन ডিফিউশন, ফিল্ট্রেশন করা।
তাহলে ব্লাডটাকে ফিল্টার করে অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড আর ইউরিয়াটাকে রিমুভ করার কাজটা হচ্ছে নেফ্রনের। কার উপরে বেস করে হলো এটা? এটা বেস করে হলো কি ধরনের সেলস আছে ওখানটায়। তাহলে সেই সেলসটা কি? স্কোয়ামাস এপিথেলিয়াম। আর স্কোয়ামাস এপিথেলিয়ামের শেপটা কি? ব্রড অ্যান্ড ফ্ল্যাট সেলস, ব্রড অ্যান্ড ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড চ্যাপ্টা। এখানে দেখলাম কি কলামনার লম্বা লম্বা, ইভেন কলামনার উপরে যদি সিলিয়া থাকে আমরা কি বলবো ওটাকে? সিলিয়েটেড এপিথেলিয়াম। সবার ডিফারেন্ট ফাংশনস আছে। তাহলে আমরা সেলের সম্বন্ধে বুঝলাম যে সেলের নিজস্ব একটা ফাংশনস আছে। প্রত্যেকটা সেলের মধ্যে দেখা যাচ্ছে নিউক্লিয়াস আছে, যেটা কিনা ব্রেন অফ দ্য সেল, আর সঙ্গে এটা ব্রাশ বর্ডার বলছে এটা কলামনার এপিথেলিয়াল সেলস। ফাইন। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, গ্ল্যান্ডস কি সিক্রিশন করে, যে এই গ্ল্যান্ডটা সিক্রিট করছে মিউকাস, এটা কলামনার এপিথেলিয়াল সেলস। গবলেট সেলস, গবলেট সেলস কোথায় থাকে? স্টোমাকের মধ্যে থাকে। কি সিক্রিট করে? মিউকাস। মিউকাসটা কেমন? অ্যালকালাইন না অ্যাসিডিক? অ্যালকালাইন। কি করে? স্টোমাককে বাঁচায় ফ্রম দ্য স্ট্রং হোয়াট? HCl। HClটা খেয়ে না ফেলে দেয় স্টোমাকটাকে, তার থেকে বাঁচায় কে? তার থেকে বাঁচায় হচ্ছে মিউকাস সেলস বা গবলেট সেলস। স্পেশাল ফাংশনস আছে। তাহলে আমরা ডিফারেন্ট টাইপস অফ সেলস পড়ছি আর তাদের দেখছি তার ফাংশনস আলাদা আলাদা। এইটা একটা লিম্ফোসাইট সেল, এটা একটা লিম্ফোসাইট সেল। লিম্ফোসাইট সেলস হচ্ছে আমাদের বডির ডব্লিউবিসির, নর্মালি আমরা জানি যে ডব্লিউবিসি দু ধরনের, একটা গ্র্যানুলোসাইট, একটা গ্র্যানুলোসাইটস, আরটা আগ্র্যানুলোসাইটস, আরটা আগ্র্যানুলোসাইটস। তাহলে গ্র্যানুলোসাইটসকে আমরা আরটা কথায় বলা হয় PMNL। কি বলা হয়? PMNL, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইটস। ডব্লিউবিসি মানেই এরা হোয়াইট ব্লাড কর্পাসেলস, মানে এদের কি বলবো? লিউকোসাইটস। কি বলবো? এর আটার নাম কি? লিউকোসাইটস। তাহলে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইটস। এই গ্র্যানুলোসাইটস তিন রকমের হয় আমরা জানি। কি কি? The first one is eosinophils, the second one is basophils, the third one is neutrophil। কি না? neutrophils। eosinophils এর আরেকটা নাম হচ্ছে অ্যাসিডোফিলস। এদের মধ্যে কি ধরনের নিউক্লিয়াস আছে? বাইলোবড নিউক্লিয়াস আছে, বাইলোবড নিউক্লিয়াস। বেসোফিলসে আছে ট্রাইলোবড নিউক্লিয়াস, এসেপেড ট্রাইলোব নিউক্লিয়াস। আর নিউট্রোফিলসে আছে মাল্টিলোবেটেড নিউক্লিয়াস। ডেফিনেটলি ফাংশনস আলাদা। ডব্লিউবিসির মেইন ফাংশনটা কি? সোলজার্স অফ দ্য বডি, বডিকে প্রোটেক্ট করে ফ্রম দ্য ডিফারেন্ট প্যাথোজেন্স, তাই না? কারো ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, কারো ফাংশনস হচ্ছে অ্যালার্জি তৈরি করা, কারো ফাংশনস হচ্ছে হিস্টামিন রিলিজ করা। তো আমরা এগুলো জানবো ইন দ্যাট টপিক, বাট ফাংশনস ডিফারেন্ট। দিস ইজ লিম্ফোসাইট সেলস। এখানে ওদের মাইটোকন্ড্রিয়া and with a large nucleus, সাইটোপ্লাজমটা ভীষণ কম, রাইবোজোমস আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা জানি, রেটিকুলাম মানেই হচ্ছে নেটওয়ার্ক, অনেকগুলো নেটওয়ার্ক অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরা দু রকমের হয়, নিশ্চয়ই এটা জানা আছে, রাফ ER অ্যান্ড স্মুথ ER। একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফটা কেন? কেন কি তার গায়ে কি আছে? রাফটা কেন? তার গায়ে আছে রাইবোজোমস। Fine. So ribosomes কি বলা হয়? কিচেন অফ দ্য সেল, কিচেন ফ্যাক্টরি, ইজ আ প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়ার ফাংশনটা কি? মাইটোকন্ড্রিয়ার ফাংশন হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। ঠিক সেরকম ভাবে এটা হচ্ছে লিম্ফোসাইট সেলস। এদের ফাংশনটা হচ্ছে কি? এদের ফাংশন হচ্ছে বডির ইমিউনিটি পাওয়ারটা বাড়ায় অ্যান্ড বাই মেকিং অ্যান্টিবডিজ। এটা হচ্ছে মোনোসাইট সেল, এটা হচ্ছে মোনোসাইট। মোনোসাইট হচ্ছে লার্জেস্ট ডব্লিউবিসি, লার্জেস্ট ডব্লিউবিসি। তাহলে লার্জেস্ট ডব্লিউবিসি হচ্ছে মোনোসাইট। আর এই মোনোসাইটটা একটু আগে বলছিলাম ডব্লিউবিসি দু রকমের, একটা গ্র্যানুলোসাইট আর একটা আগ্র্যানুলোসাইট। এই আগ্র্যানুলোসাইট দু রকমের হয়, একটা মোনোসাইট, একটা লিম্ফোসাইট। লিম্ফোসাইটটা একটু আগে দেখলাম আমরা। মোনোসাইটসের মধ্যে অনেকটাই হর্সু শেপের নিউক্লিয়াস আছে, হর্সু শেপের নিউক্লিয়াস আর কিডনি শেপের নিউক্লিয়াস। সাইটোপ্লাজম আছে একটু বেশি, মাইটোকন্ড্রিয়া রয়েছে, দেখা যাচ্ছে ক্রোমাটিন থ্রেডস রয়েছে, লাইসোজোমস রয়েছে। এদের ফাংশনটা কি? মোনোসাইটসের ফাংশন হচ্ছে এরা কি করে? এরা ফ্যাগোসাইটোসিস করে। তাই এদের ফাংশনটা ডিফারেন্ট, এদের ফাংশনটা ডিফারেন্ট। যেখানে লিম্ফোসাইটের ফাংশন হচ্ছে বডির ইমিউন পাওয়ারটা বাড়ায়। ক রকমের অ্যান্টিবডিজ আছে আমরা জানি? 5 রকমের অ্যান্টিবডি আছে। ইমিউনোগ্লোবুলিন G, A, D, M, E। তাহলে বলা হয় IG GADME, IG
GADME, immunoglobulin, GADME, immunoglobulin G, IgD, IgA, IgD, IgM, IgE, এই 5 রকমের অ্যান্টিবডিজ, এই অ্যান্টিবডিজ প্রোডাকশনটা কোথা থেকে? লিম্ফোসাইটস থেকে। তাহলে ডিফারেন্ট ফাংশনস আছে বডিতে, এরা বডিকে প্রোটেক্ট করে ফ্রম আদার প্যাথোজেন্স। তাহলে এদেরও শেপ আলাদা, সাইজ আলাদা, দেখতে আলাদা, ফাংশনসও আলাদা। তাহলে টাইপস অফ সেলস এর মধ্যে আমরা এই টাইপসগুলো আমরা পড়লাম। বেসোফিলস একটু আগে বলছিলাম, এরা বাইলোব, বেসোফিলস ট্রাইলোব নিউক্লিয়াস, বেসোফিলস ট্রাইলোব নিউক্লিয়াস। ইওসিনোফিল এটা বাইলোব নিউক্লিয়াস, এটা মাল্টিলোবেটেড নিউট্রোফিলস। নিউট্রোফিলস এর ফাংশন কি? নিউট্রোফিলস হচ্ছে এক রকমের ডব্লিউবিসি, যাদের ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, আর তাদের নাম্বারটা আমাদের বডিতে সবার থেকে বেশি আছে। ব্লাডের মধ্যে নিউট্রোফিলস এর কন্টেন্টটা অনেক বেশি। ফাইন, যখন এটা স্টার্ট করলাম তাহলে ছোট্ট করে ইনফরমেশনটা দিয়ে দিই। একটা কথা আছে, নেভার ইট বানানা লাইক monkeys, never eat banana like monkeys। এখানে নেভার ইট বানানা, এই তিনজনই হচ্ছে গ্র্যানুলোসাইট, এই তিনজনই হচ্ছে গ্র্যানুলোসাইটস। যেমন নিউট্রোফিল, এটা কি? N ফর নিউট্রোফিল, N ফর নিউট্রোফিলস, E ফর ইওসিনোফিল, B ফর বেসোফিল। তাহলে এই তিনটে হচ্ছে কি? তিনটে হচ্ছে গ্র্যানুলোসাইটস। লাইক মোনোসাইটস, লাইক মাঙ্কিজ হচ্ছে আগ্র্যানুলোসাইট, আগ্র্যানুলোসাইটস। লাইকের এলটা হচ্ছে লিম্ফোসাইট, এলটা হচ্ছে লিম্ফোসাইট, আর এমটা হচ্ছে মোনোসাইট, এমটা হচ্ছে মোনোসাইট, হুইচ ইজ দ্য লার্জেস্ট ডব্লিউবিসি। এটা তো টাইপ বুঝলাম, টাইপ অফ ডব্লিউবিসি। আরটা কথা আছে, বললাম না নিউট্রোফিল সবার থেকে বেশি পাওয়া যায়। তাহলে নেক্সট প্রশ্ন আসতেই পারে তোমাদের থেকে, স্যার সবার থেকে কম থাকে কোনটা? তা ওটা বোঝার জন্যে, যেমন ঠিক এরকম নেভার ইট বানানা লাইক মাঙ্কিজ, ঠিক সেরকম আরটা কথা হতে পারে না, নেভার লেট মাঙ্কিজ ইট বানানা, নেভার লেট মাঙ্কিজ ইট বানানা। সবার থেকে বেশি থাকে নিউট্রোফিল এন্ড সবার থেকে কম থাকে বেসোফিল, সবার থেকে কম থাকে বেসোফিল। আর বাদ বাকি ঠিক এই ওরিয়েন্টেশনে, ঠিক এই সিকোয়েন্সেই তার পার্সেন্টেজ। সবার থেকে বেশি কারা? সবার থেকে বেশি নিউট্রোফিল, তারপরে লিম্ফোসাইট, তারপর মোনোসাইট, তারপরে ইওসিনোফিল, লাস্ট সবার থেকে লিস্ট অ্যামাউন্ট থাকে কে? বেসোফিলস। তো এই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সেলস, অ্যান্ড আমরা এটা বুঝে গেলাম যে ডিফারেন্ট টাইপস অফ সেলস আছে আর ডিফারেন্ট টাইপস অফ ফাংশনস আছে। এটা কি? হোয়াট ইজ দিস? দিস ইজ अगेन দ্য, ইয়েস, হোয়াট ইজ দিস? কটা লোব আছে? দুটো লোব। দুটো লোব মানে এরা কারা? দুটো লোব মানে এরা ডেফিনেটলি ইওসিনোফিলস, ইওসিনোফিলস। হোয়াট ইজ দিস? আরবিসি। আরবিসির আমি ডায়ামিটার বলেছিলাম কত? 7 মাইক্রোমিটার, 7.5 মাইক্রোমিটার, এটা আরবিসি। আর এদের উইডথটা কত? 2 মাইক্রোমিটার। উইডথটা কত? 2 মাইক্রোমিটার। সো আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা ডিফারেন্ট টাইপস অফ শেপ বুঝলাম, সাইজ বুঝলাম, টাইপস বুঝলাম, একটা প্রোক্যারিওটিক একটা ইউক্যারিওটিক। এবার আসি, সেল ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। শুধু কি ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট, ও স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অলসো, তাই না? যদি এই বিল্ডিংটা হয় প্রায় 1 লাখ ইট দিয়ে তৈরি, তো হোয়াট ইজ দ্য ইউনিট অফ দিস বিল্ডিং? একটা ইট। একটা ইট তৈরি হয়ে একটা বিল্ডিং তৈরি হয়েছে। ঠিক সেরকমই যখন আমরা জন্মেছিলাম ক্লোজ টু 10⁻14 নাম্বার অফ সেলস ছিল। আজকে সেই নাম্বারটা বেড়েছে না কমেছে? বেড়েছে। আর তার জন্যই গ্রোথটা হচ্ছে, তার জন্যই আমাদের হাইটটা বাড়ছে, তাই না? তাহলে সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশন অফ লাইফ। কিন্তু এই কথাগুলো আজকে বলতে খুব সুবিধা হচ্ছে, কিন্তু এই কথাগুলো এসছে কোথার থেকে? 1834, 1838 আর 1839 এনসিইআরটিতে খুব সুন্দরভাবে লেখা আছে। 1838-এ ম্যালথাস স্লিডেন, আ জার্মান বটানিস্ট, উনি
প্রথম প্ল্যান্ট সেলের ওপরে উনি কাজ করেন আর দেখেন অনেকগুলো ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে দেখে অনেকগুলো পলিগোনাল শেপেড সেলস রয়েছে আর উনি বলেন যে সেল ইজ মেড আপ অফ, উনি কি দেখেন যে সেল রয়েছে। 1839-এ একজন জিওলজিস্ট, কি নাম ওটা ছিল, কি ওটা ছিল ম্যালথাস স্লিডন। 1839-এ থিওডোর শোয়ান ইনি এনিমাল টিস্যুর উপরে, ডিফারেন্ট এনিমাল টিস্যুর উপরে রিসার্চ করেন আর দেখেন যে প্রত্যেকটা এনিমাল টিস্যুসগুলো এনিমাল সেলস তৈরি আছে, তার বাইরে আবরণ আছে। আর তারপরে উনি বলেন এটা থিওডোর শোয়ান 1839-এ that the cells are composed of cells and their products, or a living organisms are made up of, a living organism is made up of cell and the cell products or the products of cell. 1855 রুডলফ ভার্চাও উনি কি দেন, উনি একটু এই দুজনের কথার সাথে একটা টার্ম অ্যাড করেন আর সেই টার্মটা উনি যেটা অ্যাড করেন সেটা হচ্ছে ওমনিস সেলুলা ই সেলুলা। ওমনিস সেলুলা ই সেলুলা এই ল্যাটিন টার্মের মানেটা হচ্ছে all cells arises from pre-existing cells. All cells arises from pre-existing cells. এই কথাটা স্যার রুডলফ ভার্চাও উনি দিয়েছিলেন। তারপরে উনি কি করেন, উনি একটা মডিফাইড সেল থিওরি দেন। তাহলে আগের দুজন সায়েন্টিস্ট কি দিয়েছিলেন, ওনারা শুধু বলেছিলেন all living organisms are made up of cells and also the products of cells. এটা ছিল নর্মাল সেল থিওরি, কিন্তু ইনি কি করলেন, ইনি মডিফাইড সেল থিওরিতে এই দুটো পয়েন্টই উনি অ্যাড করলেন। সো হোয়াট ইজ মডিফাইড সেল থিওরি অ্যাকর্ডিং টু স্যার রুডলফ ভার্চাও? Number 1, all living organisms are composed of cells and cell products. সঙ্গে উনি যেটা অ্যাড করেন স্যার রুডলফ ভার্চাও, that all cells arises from pre-existing cells. All cells arises from pre-existing cells. এটা হয়ে যায় মডিফাইড সেল থিওরি। আমরা একটুখানি এনসিইআরটি তে ঢুকবো, একটু দেখে নিই এনসিইআরটি কি বলেছিল এই কথাতে। এনসিইআরটির কি স্টেটমেন্ট ছিল অ্যাবাউট দিস? ফাইন, একটু যদি ভালো করে দেখি, কারণ কি এনসিইআরটি আমাদের লাইন পড়তেই হবে ফর নিট। অ্যান্ড ইয়েস, cell, the unit of life. Fine. All organisms are composed of cells. Some are composed of a single cell and also called as unicellular organisms. কারা unicellular organisms হয়, আর কারো কিছু organisms আছে যাদের many cells আছে, তারা multicellular organisms আছে। What is a cell? Cell মানে unicellular organisms are capable of independent existence. ওরা একা বাঁচতে পারে and performing the essential functions of life. ওরা নিজেরাই তার বডির যা এসেনশিয়াল ফাংশনস আছে, যেমন রেসপিরেশন করা, রান্না করা, এগুলো সব কিছু তার মেকানিজম আছে। Anything less than a complete structure of a cell does not ensure independent living. Hence, cell is the fundamental structural and functional unit of all living organisms. That is most important. Star mark. Cell is the fundamental structural and functional unit of all living organisms. Fine. প্রথম সেলটা অ্যান্টন ভ্যান লিওনহফ ফার্স্ট saw described a live cell. এটা ইম্পর্টেন্ট, কারণ কি আমরা সেল মানে রবার্ট হুকের কথা মাথায় আসে, বাট এটা বুঝতে হবে যে রবার্ট হুক কিন্তু নন লিভিং সেল দেখেছিল। অ্যান্টনি ভ্যান লিওনহফ ফার্স্ট saw and described a live cell. একটা লিভিং সেল দেখেছিল যার নাম উনি কি দিয়েছিলেন, অ্যানিমালকিউল। দ্য ইনভেনশন, আচ্ছা, রবার্ট ব্রাউন, আমরা জানি রবার্ট ব্রাউন ডিসকভার করেছিলেন নিউক্লিয়াসটাকে।
নিউক্লিয়াসটাকে। ওকে, the invention of the microscope and its improvement leading to the electron microscope revealed all structural details of the cell. ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার কে করেছিলেন? দুটো সায়েন্টিস্ট। কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন কোন দুটো সায়েন্টিস্ট ইলেকট্রন মাইক্রোস্কোপকে ডিসকভার করেছিলেন। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ নর্মাল মাইক্রোস্কোপ থেকে কত টাইমস ম্যাগনিফাই করে দেখাতে পারে, কত টাইমস বড় করে দেখাতে পারে ইলেকট্রন মাইক্রোস্কোপ? দুটো প্রশ্ন করলাম। কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন হু ডিসকভার্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ and up to what times it can magnify a cell size. Cell theory in 1838, Matthias Schleiden, a German botanist, and observed that all plants are composed of different kinds of cells which form tissues of the plant. And about the same time, তাহলে German botanist Matthias Schleiden 1838 শুধু প্ল্যান্ট সেলসকে উনি, তো এটা ছিল জার্মান বটানিস্ট। এবার যে আসলো সেটা নাম হচ্ছে থিওডর শোয়ান। থিওডর শোয়ান অ্যাট দ্য সেম টাইম, মানে এটা 1838 1839-এ 1839-এ শোয়ান আর জার্মান zoologist, a German zoologist, studied different types of animal cells and reported that cells had a thin outer layer which is today known as plasma membrane. তো উনি প্রথম দেখেছিলেন প্রত্যেকটা সেলের বাইরে একটা পাতলা মেমব্রেন রয়েছে, যাকে উনি কি বলেছিলেন? প্লাজমা মেমব্রেন, যেটা পরে বোঝা যায় ওটাই প্লাজমা মেমব্রেন। He also concluded based on his studies in the plant tissues that the presence of cell wall is a unique character of plant cells. উনি এটাও দেখেন যখন অ্যানিমাল সেলকে উনি বাইরে দেখেন সেল মেমব্রেন আছে, প্ল্যান্ট সেলসের বাইরে কি দেখেন? সেল ওয়াল আছে। তো উনি এটা ডিফারেন্সিয়েট করেন যে এই দুটোই হয়তো পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেল, যে প্ল্যান্ট সেলের বাইরে প্ল্যান্ট সেল ওয়াল আছে আর অ্যানিমাল সেলের মধ্যে সেল মেমব্রেন আছে। নাও is a unique character. On the basis of this, Schwann proposed the hypothesis, একটা hypothesis উনি দিয়েছিলেন যে that the bodies of animals and plants are composed of cells and products of cells. এই হাইপোথিসিসটা শোয়ান দিয়েছিলেন যে যে কোনো লিভিং অর্গানিজমস সেলস দিয়ে তৈরি বা প্রোডাক্টস অফ সেলস দিয়ে তৈরি। Schleiden and Schwann together formed the cell theory. This theory, however, did not explain as to how new cells were formed. এই থিওরিতে বোঝা যায়নি যে নতুন করে সেল তৈরি হচ্ছে কোথা থেকে, কি করে। Rudolf Virchow 1855 first explained that cells divided and new cells are formed from pre-existing cells. নতুন সেল তৈরি হচ্ছে, আগে যে সেল ছিল তার থেকে নতুন সেল তৈরি হয়েছে। All cells arises from pre-existing cells. এই স্টেটমেন্টটা স্যার রুডলফ ভার্চাও দিয়েছিলেন। ল্যাটিনে তার ছিল কি? omnis cellula e cellula. He modified hypothesis of Schleiden and Schwann to give the cell theory. উনি মডিফাই করে সেল থিওরিটাকে, আর যে নতুন সেল থিওরিটা তৈরি হয় সেটা দুটো পয়েন্ট নিয়ে, all living organisms are composed of cells and the products of cells, and all cells arises from pre-existing cells. All cells arises from pre-existing cells. আমরা সঙ্গে শেপটাও দেখলাম। আমরা আজকে ইন্ট্রোডাকশনে আমরা এইটুকুই জানবো, এর পরের ইনফরমেশনটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। আমি অনেকগুলো কোশ্চেন্স করেছি, আমি তোমাদের কাছে ওই কমেন্টগুলো আশা করবো যেগুলো তোমাদের প্রশ্ন করেছি, অ্যান্ড আই এম ওয়েটিং টু সি দ্যাট। আগেন আই রিপিট, লাইভ ক্লাসেস ইউটিউবে গিয়ে লাইভ ক্লাসেসগুলো দেখো অ্যাবাউট অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডম ইজ আ ভেরি ভেরি স্ট্রং টপিক স্কোর করার জন্য। সঙ্গে খুব তাড়াতাড়ি আমি বায়োমলিকুল দিয়ে স্টার্ট করব। আমার নতুন করে বলার কিছু নেই যে বায়োমলিকুলটা কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। See you, and I want to see all the comments that you are going to make. আর যারা কমেন্ট করছো তাদের জন্য অনেক ভালোবাসা রইল। ভালো থেকো।